স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি খালেদ মহিউদ্দিন। আজ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এবারের প্রতিপাদ্য মাদক পরিহার করুন, স্বাস্থ্য নিয়ে ভাবুন। এই প্রতিপাদ্যকে কেন্দ্র করেই যেন ঘুরপাক খাচ্ছে আমাদের মাদক ভাবনা। মাদক বিরোধী সামাজিক আন্দোলন আর রাষ্ট্রীয় প্রচারণায় মাদক সেবীদের নিরাময় ও মাদক এড়িয়ে চলার উপরই জোর দেওয়া হচ্ছে। নিরাময়ের চেয়ে যে প্রতিরোধ উত্তম, মহতী এই বাণী মাদকের বেলায় ভুলতে বসেছি আমরা। তাই মাদকের উৎস, মাদক ব্যবসা নির্মূলে রাষ্ট্রীয় তৎপরতা যেমন সীমাবদ্ধ, তেমনি নেই কোনো সামাজিক আন্দোলন। এক্ষেত্রে রাষ্ট্রীয় কার্যক্রমে প্রায়ই সর্ষের ভেতরে ভূতের সন্ধানও মেলার কথা কেউ কেউ বলছেন। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। মাদকের উৎস নির্মূলে প্রশাসনের আন্তরিকতা কতটা সন্তোষজনক? আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কতটা শক্তিশালী? মাদক নিরাময় কেন্দ্রগুলি কি ঠিক পথে আছে? মাদক নির্ভরশীলদের পুনর্বাসনে পরিবার, সমাজ কতটা আন্তরিক? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত ও প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম, একে বিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbu@independent24.tv এই ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব খন্দকার মোহাম্মদ আলী, আছেন মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা মানুষের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার অরূপ রতন চৌধুরী, আছেন মনোচিকিৎসক ডাক্তার মোহিত কামাল এবং মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ক্রিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক ইফতেখার আহমদ চৌধুরী। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম থেকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র আর্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পারভেজ আহমেদ, রাজশাহী থেকে একজন মাদক গ্রহণ করা থেকে যিনি রিকভারি পেয়েছেন সে খায়রুল বাসার পল্টু, এবং খুলনা থেকে একজন মাদক নির্ভরশীলের অভিভাবক শাহিনুর বেগম মনির সাথে। স্বাগত আপনাদেরও। জনাব খন্দকার মোহাম্মদ আলী, গত বছর আপনার নিশ্চয়ই মনে আছে যে গত বছর 25শে জুন আপনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানো না গেলে এই সংস্থাকে দিয়ে কোনো কাজ হবে না। আপনি এই এক বছরের ঢেলে সাজানোর কাজটি কত দূরে গেল? ঢেলে সাজানো বলতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং এর সাথে সম্পৃক্ত সবগুলো দিক, মাদকের দিকগুলোকে আমি বুঝেছি। প্রথমত, অধিদপ্তরকে পুনর্গঠনের জন্য একটা জনবল বৃদ্ধি সহ ইকুইপমেন্টস, এটাতে দু ধরনের ইকুইপমেন্টস আমি মিন করি। একটা হলো দৃশ্যমান আর একটা হলো অদৃশ্যমান। অদৃশ্যমান ইকুইপমেন্ট বলে যে সকল জিনিস আমার প্রয়োজন, যেমন ধরেন একটা উপযুক্ত আইন, সেটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হলো আমাদের দেশে যে চিকিৎসা ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থার ভিতরে একটা সবচেয়ে বড় ত্রুটি আছে, সেটা হলো এখানে সার্টিফিকেশনের কোনো ব্যবস্থা নাই। যারাই চিকিৎসা প্রদান করতেছেন তারা এই নির্দিষ্ট মাদকাসক্তি সংক্রান্ত তাদের কোনো ট্রেনিং বা সার্টিফিকেট নাই, সেই একটা ব্যবস্থা। আর দৃশ্যমানের ভিতর যেমন আমাদের জনবল, লজিস্টিক সাপোর্ট, গাড়ি ঘোড়া, বাজেট অ্যান্ড আদার থিংস। জনবল বেড়েছে গত এক বছরে। এখন আমরা একটা নতুন অর্গানোগ্রাম রেডি করে মিনিস্ট্রিতে প্লেস করেছি, ফর যে অর্গানোগ্রাম আগামী 10 বছর বা 20 বছর পরে আমাদের যে মাদকাসক্তির প্রভাব আমাদের দেশে পড়বে সেইটাকে যাতে ফেস করতে পারে সেই রকম উপযুক্ত করে আমরা একটা অর্গানোগ্রাম সরকারের কাছে প্লেস সব কিছুই রেডি করা হয়েছে। প্লাস আইনটা চূড়ান্ত পর্যায়ে আমরা মন্ত্রণালয় থেকে এটা চূড়ান্ত করা হয়েছে। জনবল কি বেড়েছে এক বছরে? এক বছর বেড়ে না, এটা একটা প্রক্রিয়া। এক বছরে যন্ত্রপাতি যতটা আপডেটেড হওয়ার কথা ছিল বেড়েছে। যেমন ধরেন বিগত বছরগুলোতে আমাদের যে গাড়ি ঘোড়া ছিলই না, এক বছর তো সব সমস্যার সমাধান করা সম্ভব। এক বছরে আমরা কতটুকু আগালাম? যেমন ধরেন বেশ কয়েকটা গাড়ি আমরা সংগ্রহ করছি এবং এই বাজেটে আমরা বর্তমান বাজেটে আরো প্রায় 6টা গাড়ির প্রভিশন আমরা রেখেছি। জনাব খন্দকার মোহাম্মদ আলী, গত 25শে জুন থেকে এই 26শে জুন আমরা কতখানি এগিয়েছি? অবশ্যই আমি বলবো অনেকগুলো জিনিস আছে যে তাৎক্ষণিকভাবে আগানো সম্ভব না, কিন্তু এই জিনিসগুলো, পদক্ষেপগুলো যেগুলো 10 বছর আগে নেওয়া উচিত ছিল, 20 বছর আগে নেওয়া উচিত ছিল, আমরা এই মুহূর্তে শুরু করেছি বা 1 বছর আগে শুরু করেছি। এগুলো 1 বছর 2 বছর সময় লাগবে। জনাব খন্দকার মোহাম্মদ আলী, আমরা কতটুকু এগিয়েছি এক বছরে? যেমন আপনি অধিদপ্তরের দিক থেকে বলতেছেন নাকি সামগ্রিক? সামগ্রিক এবং অধিদপ্তর দুটোই। কার্যক্রমের দিক থেকে অবশ্যই আমরা এগিয়েছি। আর অধিদপ্তরের দিক থেকে? অধিদপ্তরের দিক থেকে আমরা বিশেষ করে জনবলের প্রশিক্ষণ এবং বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সির সাথে সমন্বয় এবং সহযোগিতা বৃদ্ধি, এগুলো অবশ্যই বৃদ্ধি পেয়েছে।
আপনি এই অগ্রগতিতে আপনি খুশি? এখন এটা আমি ব্যক্তিগত খুশি অখুশির কথা না, আমি চাই বাংলাদেশের মাদক সমস্যা ফেস করার মতো উপযুক্ত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গঠিত হোক। ডক্টর আরুপ রতন চৌধুরী, একই প্রশ্ন যদি আপনাকে করি যে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে যেই ঢেলে সাজানোর প্রক্রিয়ার কথা বা যে অগ্রগতির কথা খন্দকার মোহাম্মদ আলী সাহেব 1 বছর আগেই বলেছিলেন, এখনো যেরকম বলেন, সেই আলোকে আপনি এটাকে কিভাবে দেখবেন? আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতটা শক্তিশালী বা কতটা? যদি আপনি বলেন যে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা মাদকদ্রব্যের যে বর্তমানে যে জটিলতা বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে, মাদকের ছড়াছড়ি, মাদকদ্রব্যের ছড়াছড়ি, মাদকাসক্তির সংখ্যা বৃদ্ধি, এইসব যদি বিবেচনা করেন তাহলে কিন্তু যে পরিমাণে বৃদ্ধি পাওয়া উচিত ছিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে তার অনেকটাই হয়নি। এখন আমি তো এই কথাই বলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে, যে ঢাল নাই তরোয়াল নেই নিধিরাম সর্দারের মতো। মানে মাদক যারা ব্যবসা করেন তারাও কিন্তু শক্তিশালী, একটা নেটওয়ার্ক তাদের আছে এবং তারাও কিন্তু অস্ত্রশস্ত্রে সজ্জিত, তাদেরও জনশক্তি কিন্তু অনেক বেশি, কিন্তু সেইভাবে তাদের সঙ্গে ফাইট করার মতো যে শক্তিটা জনবল সহ অস্ত্রশস্ত্র সহ সবকিছু থাকা উচিত ছিল সেটা তাদের নাই। এটা আমি নিজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের একজন সদস্য হিসাবে আমিও বিগত এই সরকার আমলে প্রায় 2টা মিটিংও আমি অ্যাটেন্ড করেছি। কেন নাই? কিন্তু এইটাকে একটু ওভারলুক করা হচ্ছে। আমি মনে করব যে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা চিন্তা যদি করি, আজকে একটা পত্রিকা দেখলাম যে 1.25 কোটির মতো মাদকাসক্ত বাংলাদেশে, সরকার হিসেবে এখনো বলা হয় 50 লক্ষ, কোনো এনজিও বলে 70 লক্ষ। সুতরাং এখনো কিন্তু জরিপই হয়নি আমাদের দেশে জাতীয় পর্যায়ে যে আমাদের দেশে মাদকাসক্তের সংখ্যা কত। আমি যখন তামাক বিরোধী আন্দোলন শুরু করি 24 বছর আগে, আমাদের কিন্তু এই পর্যন্ত কিন্তু বাংলাদেশের তামাক সেবীর সংখ্যা কত এটা কিন্তু আমরা বলতে পারি। এখন বলতে পারি 43.6%, দ্যাট হ্যাজ বিন ডান বাই WHO। সুতরাং এইভাবে কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে নিয়ে এইভাবে চিন্তা করেছে, কিন্তু মাদকের যে বিষয়টা এটা কিন্তু এখনো সরকারিভাবে প্রায়োরিটি বেসিসে আসে নাই। এবং এইটার জন্য যেরকম আপনি একটু আগে বললেন যে সামাজিক আন্দোলন, যে প্রশ্নগুলো আপনার, সামাজিক আন্দোলন যেরকম বেগবান হয়নি, সরকারিভাবেও বিভিন্ন কার্যক্রমগুলোকে এটাকে প্রায়োরিটি দেওয়া হয়নি। এটা আমি এই সরকারের কথাও বলবো না, বিগত সরকারেও কিন্তু এটাকে প্রায়োরিটি দেওয়া হয়নি। অথচ কিন্তু আমরা প্রায়ই বলি যে প্রতিদিন প্রায় এই 2 লক্ষ বোতল ফেন্সিডিল নাকি বর্ডার দিয়ে বাংলাদেশে ঢোকে এবং কত হাজার কোটি টাকা খরচ হয় যেটা ফেন্সিডিলের পিছনে বাংলাদেশের জাতীয় বাজেটের নাকি প্রায় অর্ধেকের কাছাকাছি। এত বিশাল একটা অঙ্কের বিষয় মাদকাসক্তির পিছনে জড়িত, মাদকের ব্যবসার পিছনে জড়িত, অথচ রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে যে একটা প্রায়োরিটি দেওয়ার কথা সেটা কিন্তু এখনো হয়নি। এটাই আমাদের জন্য আর কি একটা দুঃখজনক ব্যাপার। জি জি প্লিজ। সেটা হলো যে ইনফরমেশন গ্যাপ বোধহয় একটা হয়ে গেছে, যে কোনো কারণেই হোক। এবারের প্রতিপাদ্য বিষয়টা হলো গ্লোবাল অ্যাকশন ফর হেলদি কমিউনিটিজ উইদাউট ড্রাগস। এটা যে কোনো একটা কমিউনিকেশন গ্যাপের জন্য বোধহয় এটা হয়ে গেছে। সুতরাং এই জিনিসটা একটু আমি সংশোধন করি। জি, আমরা এটা সংশোধন করে নিব যে গ্লোবাল কমিউনিটি ফর গ্লোবাল অ্যাকশন ফর হেলদি কমিউনিটিজ উইদাউট ড্রাগস। আচ্ছা, এটা আমরা সংশোধন করে নেব। ডাক্তার মোহিত কামালের কাছে জানতে চাইবো যে ডাক্তার চৌধুরী যেটা বলছিলেন যে অ্যাভেলেবিলিটি, সেই অ্যাভেলেবিলিটি মানে আটকানোর কি উপায় আপনি দেখেন? এটা মানে সরকারি উপায়টা যদি বাদ থাকে, আমরা অ্যাক্টিভিস্টদের কাছ থেকে কি উপায়টা আমরা দেখতে পারি? এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি মাননীয় ডিজি সাহেব যে একটি প্রসঙ্গ তুলেছেন একটু বলতে চাই আর কি। মাদকটা একটা রাসায়নিক দ্রব্য, যখন এটা আমার ভিতরে ঢুকে তখন আমার ব্রেনের রাসায়নিক সিস্টেমটাকে চেঞ্জ করে, অর্থাৎ ফাংশনাল সিস্টেম অফ দি ব্রেন উইল বি চেঞ্জড, এবং এতে করে তার আচরণ চেঞ্জ হবে, তার পারসেপশন চেঞ্জ হবে, তার কগনিশন চেঞ্জ হবে, থট প্রসেস চেঞ্জ হবে, বিহেভিয়ার চেঞ্জ হবে। এই সাবজেক্টটা মেডিকেল সায়েন্সে এটি মনোচিকিৎসাবিদ্যার একটি বড় সাবজেক্ট, একটা বড় একটা অংশ, এবং যারা এই বিদ্যায় ডিগ্রি অর্জন করে তারা এটা কিন্তু পড়ে, এটা ডায়াগনোসিস, এটার মেকানিজম, অ্যাকশনস, রিয়াকশন, ম্যানেজমেন্ট, এভরিথিং। সো উনি যেটা বললেন যে আমাদের দেশে ট্রেইন পার্সোনাল নাই, আসলে এটা ওনার অজ্ঞতার বাইরে আছে। আমার কাছে মনে হলো যে এটি একটা টেক্সট বুক, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড টেক্সট বুক, ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক কর্তৃক অ্যাপ্রুভ, WHO কর্তৃক অ্যাপ্রুভ, UNDC কর্তৃক অ্যাপ্রুভ, এবং এটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক অ্যাপ্রুভ। এরকম একটি সাবজেক্ট যারা পড়ে তাদের এই বিষয়ে কিন্তু
তারা দক্ষ হয়ে আসে। শুধু উনি যেটা বলছেন আমি একটু দ্বিমত পোষণ করছি, আমার মনে হয় বিষয়টা ওনার জানা নেই। আর যেটা আপনি বলছেন যে অ্যাভেলেবিলিটি অফ দি ড্রাগস কিভাবে কমাবো, অ্যাভেলেবিলিটি আমরা বলি যে ডিমান্ড যদি রিডাকশন হয় তাহলে ফ্লো কমে যাবে। কিভাবে ফ্লো? ট্রাফিকিং কমবে, প্রোডাকশন কমবে, কাল্টিভেশন কমবে। তাহলে টার্গেট হচ্ছে অ্যাভেলেবিলিটি কমাতে হলে ডিমান্ড রিডাকশন করতে হবে। ডিমান্ড রিডাকশন আমরা কিভাবে করতে পারি? একটা হচ্ছে উই হ্যাভ টু প্রিভেন্ট দ্য নিউ ইনসিডেন্ট, নতুন করে যেন কেউ মাদক না নেয় তার ব্যাপারে আমরা সচেতনতা বাড়াতে পারি, যেটা আপনি সামাজিক আন্দোলনের কথা বলছেন। স্কুল পর্যায় থেকে আমরা শুরু করতে পারি, শিশুদের খেলার ব্যবস্থা করতে পারি, ঘর থেকে আন্দোলন জোরদার করতে পারি, যেটা কফি আনান বলেছেন, যে আমরা সচেতন করতে পারি দোজ হু আর অ্যাট রিস্ক টু টেক দ্য ড্রাগস। আরেকটা হচ্ছে কেস আইডেন্টিফিকেশন। যেমন আমরা এখন প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ানদেরকে ট্রেনিং দিচ্ছি, আমরা প্রাইমারি হেলথ কেয়ার অন্তর্ভুক্ত হয়ে গেছে মনোরোগ বিদ্যা। কি ট্রেনিং দিচ্ছি? দেখা গেলো একটা লিভার এনজাইম বেড়ে গেছে, একটু তাদেরকে বলছি যে হিস্ট্রি নেন, ড্রাগসের হিস্ট্রি, দেখা গেলো যে সে ফেন্সিডিল খাচ্ছে, হয়তো দেখা তার ফুসফুসে পানি জমে গেছে, হিস্ট্রি নেন, দেখা গেলো যে সে গাঁজা টানছে, অথবা দেখা গেলো যে সে অন্য ধরনের কিডনি ফেলিউর নিয়ে আসছে, হিস্ট্রি নেন। মেজরিটি অফ দি কেসেস দেখা গেছে যে আপনার ড্রাগস দিচ্ছে। সুতরাং আমরা কেস আইডেন্টিফিকেশনের ম্যানেজমেন্টের প্রতি গুরুত্ব দিচ্ছি সো দ্যাট উই ক্যান রিডিউস দি ডিমান্ড। আমাদের এই অ্যাভেলেবিলিটি প্রসঙ্গে আমাদের একজন দর্শক রোকন, উনি বলেছেন শুধু কারওয়ান বাজারে রেট দিলেই কয়েক হাজার সেলস সেন্টার পাওয়া যাবে। আমার মনে হয় যারা দায়িত্বশীল তারাই এইগুলি কন্ট্রোল করতে চান না, সেইটা একটা মানে অন্য প্রসঙ্গ। আমরা একজন মাদক ব্যবসায়ীকে পেয়েছি এখন টেলিফোনে, উনি কক্সবাজার থেকে সরাসরি আমাদের সঙ্গে কথা বলছেন। আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার কাছে কি ধরনের মাদক আছে এই মুহূর্তে বিক্রি করার জন্য? এখন তো বর্মার গন্ডগোল হইছে, বুঝছেন নি? জি বুঝতেছি, বলেন আপনি। হ্যাঁ, গন্ডগোল হইতেছে, ইয়ানাল্লাহ এখন মাল আসতেছে না। আপনার কাছে কিছু নাই এখন? না, এখন তো বর্মায় গন্ডগোল হইছে, তো এই জন্য আসতেছে না মাল। বার্মা বন্ধ করে দিছে সেজন্য আসতেছে না? হ্যাঁ, ওখানে মারামারি কাটাকাটি লাগছে। কবে থেকে আবার আসতে শুরু করবে? এই ওখানের বর্ডারের ব্যবসা খুলে দিলে তারপরে বিডিআর এখন তো বেশি ট্যাক্স দিতেছে, ইয়ানাল্লাহ আরাম মাল আনতে পারতেছি না। কি জিনিস আনেন আপনারা? আর বিয়ার আনি, হুইস্কি, রাম, তারপরে কান্ট্রি আনি দিদি। কি এইসব তো সব শিক্ষিত মাদক, অশিক্ষিত গুলি কিছু আনেন না? ইয়াবা নগরী আরো বহুত মানুষ আছে তারা আনে ইয়াবা। তো আপনি ইয়াবা আনেন না? না, আমি ইয়াবা মাঝে মধ্যে আনি আর কি, ইয়াবা কম। ইয়াবা তো বেশি ইয়াবা বাইরে ব্যস্ত হয়, আমি এখানে বেশি তো আমার এলাকায়, এই জন্য আমি ইয়াবা কম আনি, এমনি মাঝে মধ্যে রাখি আর কি। এমনি চাইলে জোগাড় করে দিতে পারবেন? হ্যাঁ, চাইলে জোগাড় করে দিতে পারবো। তো কিভাবে দিবেন? আমি ওইখান থেকে গিয়ে আপনি আনতে হবে না আপনি আমার কাছে দিয়ে যেতে পারবেন? আমরা এখানেও দিতে পারি, ওইখানেও দেওয়ার ব্যবস্থা আছে, ওইখানে আমাদের লোক আছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আমরা দেখলাম যে আসলে মানে সীমান্ত এলাকাতে, এটা কক্সবাজার এলাকার এই অবস্থা, আমরা খোঁজ নিয়েছি খুলনাতেও একই অবস্থা, সীমান্তবর্তী এলাকাগুলিতে খুব সাংঘাতিক অবস্থা চলছে। এটা নিয়ে আমরা পরে আলোচনায় আসবো। আমরা একটু ইফতেখার ভাইয়ের কাছে যাই যে মাদক নিরাময় কেন্দ্র নিয়ে কিন্তু অনেক অভিযোগ আছে, যে মাদক নিরাময় কেন্দ্রে আপনারা মাদক যে বৈজ্ঞানিক পদ্ধতি সেটা অনুসরণ করেন না, অনেক সময় অনেক অভিযোগ আছে যে অনেক অনুমোদিত মাদক নিরাময় কেন্দ্র এখানে চলছে। অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ আছে যে সেখানে মাদক বেচা কেনাও করা হয়। এই প্রসঙ্গে যদি আপনি একটু কিছু বলেন। হ্যাঁ, কিছু কিছু অভিযোগ আছে, এটা সত্যি কথা, কিন্তু মাদক বেচা কেনা হয় এইরকম অভিযোগ কিন্তু আমি এই প্রথম শুনলাম। আপনার যেই ধরনের পুনর্বাসন কেন্দ্র এবং ক্লিনিকগুলো আছে আমাদের দেশে, এর মধ্যে সত্যিকারের পুনর্বাসন কেন্দ্র এবং ক্লিনিকগুলো আছে আমাদের দেশে, এর মধ্যে সত্যিকারের মানসম্পন্ন যে সমস্ত প্রতিষ্ঠান, সেটার সংখ্যা হয়তো কিছুটা কম, কিন্তু মোটামুটিভাবে মানসম্পন্ন প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। মাদকদ্রব্য নিরাময় কেন্দ্র মানে চালু করতে হলে কি করতে হয়, মানে কি যোগ্যতা অর্জন করতে হয়? এটা তো লাইসেন্স নিতে হয়। লাইসেন্সের শর্তগুলি কি? লাইসেন্সের শর্ত হচ্ছে যে সেইখানে আপনার একজন গ্র্যাজুয়েট হতে হবে, যে তার মালিক, এবং তার
ওইখানে কিছু শর্ত আছে যে চিকিৎসক লাগবে, মনোচিকিৎসক লাগবে, কাউন্সিলর লাগবে, এবং সেখানে আপনার সেটার ইয়ে করার জন্য 80 বর্গফুট জায়গা লাগবে প্রতিটা ইয়ের জন্য। অনেকগুলো ক্রাইটেরিয়া এরকম অনেক- criteria আছে। এই যে মাদক নিরাময় কেন্দ্রগুলি আছে ঢাকায়, আমি অন্য জায়গায় করি, ঢাকাগুলি আমাদের আয়ত্তের মধ্যে, ঢাকায় যে মাদক নিরাময় কেন্দ্রগুলি আছে তার কত ভাগ এইটা মেনে চলে বলে আপনি? এইটা ভাগ হিসাবে বলাটা একটু কঠিন। আমি বলবো যে মোটামুটিভাবে আমার মনে হয় সংখ্যাটা কম না, যেটা যারা মানসম্পন্ন সেইটা আমার মনে হয় ঢাকা শহরে প্রায় 50-60টা প্রতিষ্ঠান যারা অলরেডি সরকারের যেই লাইসেন্স, সেই লাইসেন্স নিয়েছে, এবং অনেকগুলো প্রতিষ্ঠান আছে নিজেদের মান উন্নয়ন করছে এবং লাইসেন্সগুলো নেওয়ার পথে আছে। জি, মহাপরিচালক সাহেব কি এটা নিয়ে কিছু বলবেন, যে মানে এই নিরাময় কেন্দ্রগুলির মান কিরকম? প্রথমে একটু চিকিৎসা সংক্রান্ত ব্যাপারটাতে আমি আরেকটু যাই। জি, এটা শুধু আমাদের দেশের সমস্যা না, সমগ্র বিশ্বের সমস্যা। এবং গত মাসেই ইন্দোনেশিয়াতে, জাকার্তাতে এশিয়ান কান্ট্রিজের সব প্রতিনিধিদের একটা আলোচনা হয়, বিশেষ করে কলম্বো প্ল্যানের আওতায়, এবং একটা কমিশন গঠিত হয়। এটা হলো এশিয়ান সেন্টার ফর সার্টিফিকেশন অ্যান্ড এডুকেশন কমিশন। এটা উদ্দেশ্য হলো আমাদের এই দেশগুলো, সব দেশগুলোতেই এই চিকিৎসা সংক্রান্ত কোনো স্পেসিফিক কারিকুলাম নাই এবং ট্রেনিং নাই, এবং এই সার্টিফিকেশন ব্যবস্থা খুব কম দেশেই আছে, হাতে গোনা 2-1টা দেশে আছে। এই চিকিৎসাটাকে সার্টিফিকেশনের আন্ডারে কিভাবে আনা যায় সেই হিসাবে এই কমিশনটা গঠন করা হয়েছে। আমি ওইটার কমিশনের একজন মেম্বার। সেই হিসাবে আমি বলতে পারি যে আমাদের যে উদ্দেশ্য, আমরা একটা কারিকুলাম অলরেডি ডেভেলপ করা হয়েছে, এবং এটা আমরা হয়তো 2-1 মাসের ভিতর বাংলাতেও করব, এবং একটা সার্টিফিকেশন বোর্ড আমরা গঠন করব, এবার ট্রেনিংয়ের ব্যবস্থা করব, যাতে করে উপযুক্ত চিকিৎসক আমরা পেতে পারি। তারপরে যেটা নিরাময় কেন্দ্র, এ পর্যন্ত আসলে শুধু সমগ্র বাংলাদেশে 69টাকে আমরা লাইসেন্স দিয়েছি। এটাতে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো ফুলফিল সবাই করে না, আর কিছু কিছু দেখলাম আছে যেগুলো আমরা, উনি যেটা বলছেন ঢাকায় অনেকগুলো আছে। সমগ্র বাংলাদেশে যে সকল নিরাময় কেন্দ্র আছে তাদেরকে আমি আমার অফিসে ডাকানো হয়েছে, এবং তাদেরকে আমরা বলছি কোন কোন পয়েন্টে তারা দুর্বল আছে, কোন কোন পয়েন্টগুলোতে তাদের ইমপ্রুভ করতে হবে আমাদের থেকে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য। আমরা এই দিক থেকে অনেকে প্রশ্ন করে যে আপনারা কেন আইনগত ব্যবস্থা নেন না। এখন যদি আইনগত ব্যবস্থা নেই তাহলে সবগুলো জিনিস আমাদের বন্ধ হয়ে যাবে, যাও অল্প চিকিৎসার সুযোগ তারা পাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে, বরং তাদেরকে কিভাবে ইমপ্রুভ করা যায় আমরা সেই চেষ্টা করতেছি। আচ্ছা, এই প্রসঙ্গে যে ডক্টর চৌধুরী এবং ডক্টর মোহিত কামালের কাছে আবার শুনবো, আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে অসুস্থতার কারণে অনেকে মদ খাওয়ার লাইসেন্স পান, কিন্তু আমি ব্যক্তিগতভাবে 2-3 জন চিকিৎসকের সাথে কথা বলেছি, চিকিৎসা শাস্ত্রে এমন কোন রোগ কি আছে যেটার কারণে, যেটার নিরাময় হিসেবে মদ খেতে হবে? এটা সংক্রান্ত বিষয়ে চিকিৎসক যারা আছেন ওনারা ভালো বলতে পারবেন, তবে পারমিট দেওয়ার একটা শর্ত হলো চিকিৎসকের সার্টিফিকেট লাগবে যে তার মদের প্রয়োজন আছে শারীরিক। আমরা একটু শুনি যে এমন কি রোগ আছে, আমরা দুজনের কাছে আপনার কাছে এটা রোগের কোনো বিষয় না। এখানে হচ্ছে যারা অ্যালকোহলিক তারা এটাকে বৈধ করার জন্য এই ধরনের একটা সার্টিফিকেট নিয়ে নেন, যতদূর আমরা জানি। কিন্তু এটা মানে ডক্টর মোহিত কামাল যদি একটু বলেন। জি, রিসেন্টলি মিয়ানমারে WHO রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি, আমি দেখেছি এই রিজনের হোল রিজন ইজ ক্রাইং ফর দি অ্যালকোহল অ্যান্ড অ্যালকোহল রিলেটেড প্রবলেম, অ্যান্ড উই ক্রাইড ফর দি ইয়াবা রিলেটেড প্রবলেম রিসেন্টলি। আদার ড্রাগস তো আছে, তো ওখানে দেখা যাচ্ছে যে ওরা WHO রিডাকশন করার জন্য 2025 সালের মধ্যে একটা সম্মেলনের সম্মত হয়েছে যে অন্তত 25% রিডাকশন করা হবে। পরে তদবির করে তারা 5% নামিয়েছে। অর্থাৎ তারা কিন্তু আমাদের ধর্মীয় প্রেক্ষাপটে এবং আমাদের যে অনুশাসন, আমাদের নৈতিক যে মূল্যবোধ, আমরা কিন্তু আমাদের দেশে অ্যালকোহল প্রবলেমটা কম একটা লেভেল আছে, কিন্তু অন্যান্য দেশে যেমন পাশের দেশ ভারত বা মায়ানমার বা শ্রীলঙ্কা ভেসে যাচ্ছে তারা। সুতরাং তারা ওইটা নিয়ে অনেক ডুবে আছে এবং তারা চেষ্টা করছে এটাকে বৈধতা দেওয়ার জন্য, যেটা আমাদের ডক্টর অরূপ রতন চৌধুরী বললেন। আর আরেকটা হচ্ছে আমি যেটা বলছি চিকিৎসার বিষয়ে, যে থাইল্যান্ডে একটা সাউথ ইস্ট এশিয়ান রিজনের মাদক
নিরাময় বা চিকিৎসার একটা নির্দিষ্ট প্রোটোকল তৈরি করার জন্য এই সারা রিজনের এক্সপার্টদেরকে ডাকা হয়েছিল। আমিও সেখানে উপস্থিত ছিলাম। ডক্টর বিজয়ের নেতৃত্বে হয়েছিল, WHO রিজনাল ডাইরেক্টর। সেখানে একটা নীতিমালা প্রণয়ন হয়েছে, চিকিৎসা কৌশল নির্ধারিত হয়েছে, সেটা ডিসিমিনেট করার কথা। সেটা হয়তো WHO সেই ব্যবস্থাটা নিবে, এটা চিকিৎসার কথা বলছি। তবে আপনি যেটা অ্যালকোহলের বিষয়ে জানতে চাচ্ছেন, টেম্পারেচারের ভিত্তিতে কোন কোন দেশে বলছে অ্যালকোহল এই মডারেট মাইল্ড অ্যামাউন্টের জন্য হয়তো অ্যাপ্রোপ্রিয়েট, সেটা যদি ডাক্তার অ্যাপ্রুভ করে। কিন্তু আসলে এটি মাইল্ড আর মডারেটের মধ্যে থাকে না, এটি চলে যায় ডিপেন্ডেন্সির মধ্যে। এইজন্য বলা হচ্ছে রিডাকশন করতে হবে, রিডাকশন করতে হবে। আমরা একটা লাইসেন্স নিচ্ছি যে আমি লাইসেন্স দিয়ে মদ খেতে পারবো, এরকম কোন রোল কি আছে? এরকম রোল নাই। এরকম রোল হচ্ছে যে তারা ব্যবসার জন্য তারা নিচ্ছে, সেখানে রেভিনিউ পাচ্ছে সরকার। সারা ওয়ার্ল্ডে কিন্তু তাই আছে, আমাদের দেশেও লিমিটেশন আছে। আমরা বলছি যে এটা যদি সেরকম কোনো অনুমোদন দেয় পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য, তাহলে এটার শুল্ক বাড়াতে হবে। শুল্ক বাড়ানোর ব্যাপারটা বলছেন। আচ্ছা, আমরা ডিজি সাহেব ওই যে নিরাময় কেন্দ্র সম্পর্কে একটু বলছিলেন যে নিরাময় কেন্দ্রগুলি যেগুলিকে আপগ্রেডেশনের ব্যবস্থা করা হচ্ছে, কারণ যদি আইনগত ব্যবস্থা নিতে হয় অনেক কেন্দ্রই বন্ধ হয়ে যেতে পারে। এই প্রসঙ্গে আপনাদের কথা শুনবো। জি জি। আমি 1990 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যাই, এই ইন্টারন্যাশনাল ভিজিটার্স প্রোগ্রামে, যেখানে ড্রাগ অ্যাবিউজের উপর একটা প্রোগ্রাম ছিল, এবং আমার সৌভাগ্য হয়েছিল প্রায় 9টা স্টেট আমেরিকাতে এই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলো ভিজিট করার। আমার কিন্তু একটা সম্যক জ্ঞান আমার তখন হয় যে আসলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলো কি ধরনের হওয়া উচিত। এরপরে কিন্তু আমাদের মানব সংগঠনটি আমি করি যে বাংলাদেশে আমরা যদি কিছু প্রতিরোধ করতে পারি, এই জন্যই আমরা এতদিন যাবৎ কাজ করছি। সেখানে কিন্তু ওই ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা আমি সেরকমভাবে দেখিনি। আমি যেটা দেখি যে সেখানে তাদেরকে যারা মাদকাসক্ত হয় তাদেরকে এনে প্রথমে একটা কাউন্সিলিং করা হয়। কাউন্সিলিংটা এইটাই যে একজন মাদকাসক্ত তো একটা সমস্যা থেকে কিন্তু মাদকটা ধরে, যেটা পিয়ার গ্রুপ প্রেশার ছাড়াও তার কিন্তু হতে পারে, তার পারিবারিক কলহ হতে পারে, সংসারে বাবা মার সমস্যা দেখে সে নেয়, পরীক্ষার খারাপ রেজাল্ট থেকে নেয়, প্রেমে প্রত্যাখ্যান থেকে নেয়, নানান ধরনের সমস্যা থেকে কিন্তু একজন মাদকাসক্ত হয়। এই যে তাদের ডিফারেন্ট প্রবলেমসগুলা, এই প্রবলেমগুলো একজন তারা সেটা সর্ট আউট করে এবং তাদেরকে এখানে আস্তে আস্তে কাউন্সেলিংয়ের মাধ্যমে একটা সুন্দর জগতে আনার জন্য চেষ্টা করে। এবং এই পরিবেশটাই তাদের এখানে দেওয়া হয় ওই সেন্টারে, যেখানে রয়েছে সুন্দর একটা বাগান, সুন্দর একটা খেলার জায়গা, সুন্দর একটা মানে হেলথ ক্লাব। এই ধরনের সমস্ত পরিবেশকে তারা এমনভাবে রাখে যে তার মধ্যে যে চিন্তা শক্তিগুলো আগে ছিল, যে একটা খারাপ প্রভাবে পড়ে সে একটা বদভ্যাসে দাস হয়ে গেছিল, সেটাকে আবার রিভাইভ করে। আমরা একটু চট্টগ্রামের মাদকাসক্তি নিরাময় পুনর্বাসন কেন্দ্র আর্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পারভেজ আহমেদের সাথে কথা বলতে চাই। জনাব পারভেজ আহমেদ, আপনি শুনছিলেন ডাক্তার অরূপরতন চৌধুরী বলছিলেন যে একটি আদর্শ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কিরকম হওয়া উচিত। আপনার আর্কের অবস্থা আমাদেরকে একটু বলুন, আর্ক কেমন একটি প্রতিষ্ঠান? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ উপস্থিত আলোচকবৃন্দকে। আসলে আমি ওনার সাথে একমত। এই যে মানে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পরিবেশটা এমন হওয়া উচিত যাতে একজন মাদকাসক্ত তার চিকিৎসাকালীন সময়ে তার এই যে আচরণের যে ত্রুটিপূর্ণ দিকগুলো সেগুলি কাটিয়ে উঠে সেটা জীবনের মূল স্রোতে ফিরে আসতে পারে, সেই লক্ষ্যে এরকম একটা পরিবেশ তৈরি করা দরকার। তো আমরা আর্ক 2000 সালের 15 জুন থেকে আর্ক কার্যক্রম শুরু করি এবং প্রথম থেকে আর্কে আমরা চট্টগ্রামে একটা খুবই নৈসর্গিক পরিবেশ এলাকাতে ভাটিয়ারিতে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা করি। আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও আমরা আজকে পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যে যেভাবে এটা একটা ভালো পরিবেশ দেওয়া যায়। আর্কের একান্ত ইচ্ছা আছে যে মানে এই আর্কে একটা কমপ্লেক্সে পরিণত করা, যে কমপ্লেক্সের মাধ্যমে তারা সুস্থ হওয়ার পাশাপাশি তারা নিজেদের কর্মসংস্থানের জন্য আরও কিছু কাজ করতে পারে। তো আমাকে একটু যদি সময় দেওয়া হয় তাহলে আমি একটা জিনিস আলাপ করি, সেটা হলো যে আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে গ্লোবাল অ্যাকশন। এটা হলো যে অ্যাকচুয়ালি গ্লোবাল অ্যাকশনকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্লোবাল অ্যাকশন দরকার কমিউনিটিতে হেলদি কমিউনিটি তৈরি করার জন্য, ড্রাগ এডিকশন মুক্ত সমাজ তৈরি করার জন্য কমিউনিটিকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি আপনি এই সুস্থতা মাদকাসক্ত কিভাবে হচ্ছে সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে যারা মাদকাসক্ত হচ্ছে, মাদকাসক্ত হওয়ার পরে চিকিৎসা নেওয়ার পরে সারা সমাজের মূল স্রোতে কিভাবে ফিরে যাবে, এই লক্ষ্যে কিন্তু কাজ খুব কম হচ্ছে। জনাব পারভেজ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা একজন মাদকাসক্তি থেকে নিরাময় পেয়েছেন এরকম একজন তরুণের সঙ্গে কথা বলছি, যে খায়রুল বাশার পল্টু। আপনাকে প্রথমে অভিনন্দন জানাই যে আপনি একটি দারুণ যুদ্ধ জয় করেছেন, আপনাকে সেজন্য অভিনন্দন আমাদের পক্ষ থেকে। খায়রুল বাশার পল্টু, আপনি আমাদেরকে একটু বলুন যে আপনি কিভাবে এই মাদকের
মাদকটার সঙ্গে আপনি জড়িয়ে গিয়েছিলেন এক সময়? ধন্যবাদ আপনাকে। যে আসলে আমি আমার কলেজ লাইফে আসলে কিউরিসিটির মাধ্যমে বন্ধু বান্ধবের সাথে এটা কিউরিসিটির মাধ্যমে কিন্তু আমি ড্রাগে জড়িয়ে যাই এবং বেশ আমি 86-এ ড্রাগে জড়িয়ে যাই এবং 93-তে বারাকা থেকে সুস্থ হয়ে এ পর্যন্ত আমি সুস্থ আছি। যে জনাব পল্টু, আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি যখন সুস্থ হয়ে ফিরে এলেন তখন সমাজ আপনার সাথে কিরকম ব্যবহার করেছে? আপনি কি পরিবার, সমাজ এবং সবার সহযোগিতা পেয়েছেন? আসলে সমাজ কিন্তু আমাকে সেভাবে ভালো চোখে ট্রিট করেনি। আমার ফ্যামিলিও কিন্তু আমাকে সবসময় সুন্দর চোখে দেখতো এবং মনে করতো যে আমি এখনও ড্রাগ নিই। কিন্তু আমি জানি যে এই বিশ্বাস, তখন আমি কিন্তু প্রোগ্রাম থেকে যেটা শিখি যে তাদেরকে আমি অবিশ্বাস সৃষ্টি করেছি এবং আমাকে এই শুনতে হবে, কিন্তু এমন একদিন আসবে যে সকলে আমাকে বিশ্বাস করবে এবং আমি নিজেকে সবসময় মনে করতাম যে আমি ঠিক, আমি তো নিই না। আমার অনেক সময় দেখা গেছে যে তারা আমাকে ভুল বুঝেছে, যে তুই নেশা করেছিস, তোর চোখ লাল, এরকম অনেক কিছু। তখন আমি চিন্তা করতাম যে কথাটা আমার শুনতে হবে। জনাব পল্টু, আপনাকে ধন্যবাদ। আমরা এখন কথা বলছি খুলনা থেকে একজন মাদক নির্ভরশীলদের অভিভাবক জনাব শাহিনুর বেগম মনির সাথে। শাহিনুর বেগম, আমরা আপনার সাথে সমবেথী, কিন্তু আপনার কাছে যেটি জানতে চাই যে মাদক আসক্তি নিয়ে আপনার পরিবারে যে সমস্যা, সেই সমস্যাটার জন্য আপনি সবচেয়ে বেশি দায়ী করেন আসলে কাকে? আমার পরিবারে আমার ছেলে ক্লাস 10-এ ওঠার পর থেকে আমি বুঝতে পারছি যে আমি যে এলাকায় ছিলাম সেই এলাকায় অনেক ছেলেমেয়ে এই নেশা জাতীয় পান করে। আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আমার ছেলে তাদের সাথে মিশে, তাদের সাথে চলাফেরা করে। যখন আমার ছেলেটা আমি যখন বুঝতে পারলাম তখন আমার খুব টেনশন ছিল। আমি অনেক সময় ধরা দিতাম না আমার ছেলেরে, কিন্তু আমি বুঝতে পারতাম মা হয়ে যে আমার ছেলে আগে কেমন ছিল, এখন কেমন। ঘরে আসলে মেজাজ মানে উগ্র মেজাজ, রাগ। তারপর আমি অনেক সময় অনেক কিছু বলতাম না। তখন আমার একটা ইচ্ছা যে আমার ছেলে যখন 10-এ উঠলো তখন অনেক পড়ার চাপ, তো আমার ছেলের পাশাপাশি আমি ছেলেরে বুঝাইতে শুরু করলাম। এভাবে বুঝাইলাম যে মেহেদি, তোমার আজকে কি হয়েছে, তুমি এমন করো কেন, তুমি যাদের সাথে মিশো তারা ভালো না, তারা খারাপ। এভাবে আমার ছেলের পাশাপাশি আমি থাকতাম এবং কি পরীক্ষার 1 মাস আগে থেকে আমার ছেলের সাথে সাথে কোন এলাকায় কাদের সাথে মিশে, কাদের সাথে চলাফেরা করে তাদের পাশাপাশি আমি এদিক ওদিক যাই সবার সাথে যোগাযোগ করতাম, কথাবার্তা বলতাম। এক সময় এসে আমি ছেলের বুঝাইলাম যে তোমার এখন সামনে মেট্রিক পরীক্ষা। তখন আমার ছেলে সুন্দর মতো লেখাপড়া করলো। শাহিনুর আপা, আপনাকে ধন্যবাদ। আমরা পরে আবার আপনার কাছে কথা বলবো। তার আগে আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে ফিরে এসে আমরা একটু নিরাময় কেন্দ্র নিয়ে মহাপরিচালক যেটি বলছিলেন সেটি জনাব ইফতেখারের কাছে শুনবো। পাশাপাশি আমাদের একজন দর্শক ডক্টর আশিক একটি কথা বলেছেন যে বেশিরভাগ রোগী যখন একবার নিরাময় কেন্দ্র থেকে ফিরে এসে পুনরায় আবার মাদকে আসক্ত হয়, কারণ যারা আইন শৃঙ্খলা রক্ষা করার কথা তারা বেশি একটা এই ব্যাপারে সফলতা দেখায় জানা অ্যাভেলেবিলিটিটা বন্ধ করার ক্ষেত্রে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে এটা শুনি। এসএমএস বা নোকিয়া অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে ইফতেখার ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম যে মহাপরিচালক মহোদয় যেটি বললেন যে কিছু মাদক নিরাময় প্রতিষ্ঠান আছে যেগুলি তত ভালো একটি অবস্থানে নেই, তবুও এটিকে আপগ্রেড করার চেষ্টা করা হচ্ছে যাতে অল্প হলেও কিছু চিকিৎসা পায়। এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই। হ্যাঁ, এটা ঠিক যে মোটামুটিভাবে আপগ্রেডেশন তো দরকারই, জি, এটা তো অনস্বীকার্য। আমার প্রতিষ্ঠানের কথা বলতে পারি যে এইটা সরকারি বিধিমালা নিয়ম অনুযায়ী সমস্ত কিছু তো করছেই, নিজেদের একটা স্ট্যান্ডার্ড সেট করার জন্য এর চেয়ে বেশি কিছু করছে। এরকম প্রতিষ্ঠান আছে আরও কয়েকটা। আমরাও চাই আসলে মোটামুটি অন্যান্য যা প্রতিষ্ঠান আছে সেগুলি একটা নিয়মের মধ্যে চলে আসা, একটা মান উন্নয়নের দরকার।
কিন্তু এটাও ভাবতে হবে আমাদের এই দেশের কনটেক্সটে আপনার মান উন্নয়ন বলতে আসলে কি বোঝায়, কতটুকু পর্যন্ত মান উন্নয়ন করা যেতে পারে, মান উন্নয়ন করলে পরে চিকিৎসা ফিটা কতটা উপরে উঠে যেতে পারে। আমি বিধিমালা একটু কোট করতে চাই, যে বিধিমালাটা করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রতি 10 বেডের জন্য 10 জন রোগীর জন্য 3 জন করে ডক্টর, মেডিকেল ডক্টর লাগবে, 1 জন সাইকিয়াট্রিস্ট লাগবে, 3 জন নার্স লাগবে প্রতি 10 জনের জন্য। আলাদা করে তাদের জন্য আপনার বাথরুম লাগবে, গোসলখানা লাগবে, তারপরে লিফট লাগবে 3 তলার উপরে গেলে। তো এইটা কি আপনার আমাদের দেশের কনটেক্সটে এটা কি সম্ভব বা কতটুকু সম্ভব? প্রত্যন্ত অঞ্চলে, আমাদের ঢাকা শহরের কথা আমি বাদ দিলাম, একটা প্রত্যন্ত অঞ্চলে গেলে পরে তারা কি কোথায় পাবে সাইকিয়াট্রিস্ট, কোথায় পাবে এতজন মেডিকেল ডক্টর, কোথায় পাবে লিফট, যেখানে আপনার বাড়ি ভাড়াই দিতে চায় না মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের জন্য। সেখানে আমরা চাই একটা মান উন্নয়ন অবশ্যই দরকার এবং সবগুলো একটা একই কাতারের মধ্যে চলে আসতে, কিন্তু সেই মান উন্নয়নটা হতে হবে আমাদের দেশের প্রেক্ষিতে। এই বিষয়ে নিশ্চয়ই মহাপরিচালক মহোদয় জবাব দিবেন, কিন্তু তার আগে আমার একটু অন্য প্রশ্ন আছে। যে অভিযোগটি হচ্ছে যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক শ্রেণী কর্মকর্তা কর্মচারী এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর কারো বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সহায়তা, অনেক সময় সরাসরি ব্যবসায় অংশগ্রহণের অভিযোগ রয়েছে। আমরা প্রথম আলো 1/6/2012 দেখি মাদকদ্রব্য বিক্রি করেন অধিদপ্তরের লোকজন। আমরা একটি অনলাইন নিউজ এজেন্সিতে মে 8, 2012 দেখি যে সাভারে 11 পুলিশ সদস্য মাদক ব্যবসার জন্য গ্রেফতার। প্রথম আলোতে 3/3/2012 দেখি ফেন্সিলের সহ গোয়েন্দা পুলিশের 3 সদস্য গ্রেফতার। এরকম সংবাদগুলি, মানে শস্যের ভিতরে ভূতের যে ব্যাপারগুলি। আসলে এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলে কথা না, বা আইন প্রয়োগ করে অন্য সংস্থা বলে কথা না। সব জায়গাতে কিছু কিছু লোক থাকে, তারা হয়তো ব্যক্তি স্বার্থে কাজ করে থাকে। এখন আমি বলবো বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যাপারে এই ধরনের অভিযোগ আমরা যখনই কারো সম্পর্কে জানতে পারি তাৎক্ষণিকভাবে আমরা সিরিয়াসলি এর অ্যাকশনে যাই। আপনারা লক্ষ্য করে থাকবেন যে গত সপ্তাহে বা সান্তাহার এবং তার আগের সপ্তাহে চুয়াডাঙ্গার এগেনস্টে কিছু লেখালেখি হয়েছে। এগুলো তাৎক্ষণিকভাবে আমরা ইনকোয়ারি করাইছি এবং তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। ডিপার্টমেন্টাল প্রসিডিং ড্র করা 2 জনের চাকরি, আমার এই সময়কালীন সময়ে আমি একজনের চাকরি থেকে বরখাস্ত করানো হয়েছে। এবং আছে যেমন আমাদের হাতে রাজশাহীতে অ্যারেস্ট হয়েছে পুলিশের সদস্য, আবার আমাদের লোকেরাও থাকতে পারে। এটা থাকাটা অস্বাভাবিক কোনো কিছু না, তবে আমরা যখনই না এটা নলেজে আসতেছে আমরা তাৎক্ষণিকভাবে এর ব্যবস্থা নিচ্ছি। ডাক্তার অরূপব্রত চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো যে তরুণ সমাজ যে মাদক নিতে আগ্রহী হয়ে উঠছে, তার বিকল্প হিসাবে তরুণ সমাজকে সুস্থ স্বাভাবিক সংস্কৃতি এবং বিনোদনের ক্ষেত্রে, ক্রীড়ার ক্ষেত্রে উৎসাহিত করার জন্য আপনারা কি করছেন? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। আমরা এই কর্মকাণ্ডগুলো কিন্তু আমরা বিগত 24 বছর যাবত করছি। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাচ্ছি এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের টিচারদের সঙ্গে, তাদের গার্জিয়ানদের সঙ্গে এবং স্টুডেন্টদের সঙ্গে আমরা যৌথভাবে একটা সেমিনারের মতো করি এবং যেটা প্রধান উদ্দেশ্য এটাই হয় যে সচেতনতা। একটা হচ্ছে সচেতনতা যে ড্রাগস সম্বন্ধে তাদেরকে একটু সচেতন করা। এটা তো একটা ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্সই তারা হয়, পরিস্থিতির শিকার হয় যখন না জেনেই তারা কিন্তু এটা শুরু করে। সুতরাং তাদেরকে জানানো উচিত, সেই জিনিসটা কিন্তু আমরা করি স্কুল প্রোগ্রামে। আরেকটা হচ্ছে যে এই যে আপনি বিনোদনের কথাটা বললেন, এই বিনোদনের বিষয়টা কিন্তু এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে মানে এটার মধ্যে নিয়ে এসে কীভাবে ছেলে মেয়েদেরকে ইউটিলাইজ করা যায়, তাদের সময়গুলা, যে অবসর সময়গুলা তারা যখন সময়গুলা পায় তখন তো তারা বিনোদনের কোনো মাধ্যম দেখে না। মাধ্যম না দেখার কারণে কিন্তু তারা এই ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত হতে থাকে। সুতরাং স্কুল কারিকুলামের মধ্যে কালচারাল অ্যাক্টিভিটিস, স্পোর্টস অ্যাক্টিভিটিস, এবং শুধু তা না, আমরা যেটা বলছি এবং সেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা কার্যক্রমের মধ্যে ছিল যে প্রতিটি স্কুলে রেগুলারলি একটা প্রোগ্রাম করা, তাদের রুটিন ক্লাসের মতো। যে এটা যে এই হঠাৎ করে আজকে আন্তর্জাতিক এই দিবসে আমরা এই অনুষ্ঠানটা করছি সেরকম না, মানে সার্কেলিক অর্ডারে প্রতি মাসে বা 3 মাসে 2 মাসে তাদের স্কুলে আমরা যাব এবং রেগুলারলি করব এবং স্কুলকে ওইখান থেকে আমরা মোটিভেট করি যাতে করে তারা তাদের একটা ক্লাসের মধ্যেও রেগুলারলি এটার উপর একটা লেসন দেয়। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সাহেবকে একটু ছেড়ে দিতে হবে, তো উনি আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন। আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব খন্দকার মোহাম্মদ আলী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আমরা বাকি 3 অতিথির সঙ্গে কথা বলা অনুষ্ঠিত।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক চলে গেলেন, কিন্তু একটি মন্তব্য করেছেন আমাদের একজন দর্শক, ডক্টর সাজু। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজেই তো সাইকোসোমাটিক ডিসঅর্ডারে আক্রান্ত। এই বিষয়টি দিয়ে আসলে উনি কি বলতে চেয়েছেন আমরা ডক্টর মোহিত কামালের কাছে যাবো। তার আগে কয়েকটি SMS একটু পড়তে চাই। সোহেল বলেছেন যে ফেন্সিডিল, ইয়াবা ইত্যাদির ডিমান্ড কমানোর জন্য অপেক্ষাকৃত কম খারাপ মাদক যেমন বিয়ার, ওয়াইন সেগুলি ওপেন করা দরকার, এটা উনি মনে করছেন। একজন দর্শক দেবযানী তিনি মনে করছেন কোনো আলোচনার মাধ্যমে কি আসলে কি মাদক নিরাময় করা সম্ভব কিনা। আমরা মনে করি আলোচনার মাধ্যমেই আসলে সবকিছুই নিরাময় করা সম্ভব, মাদক আসক্তি সহ টেলিভিশন আসক্তি সবকিছুই। তো আমি যে কথাটা বলতে চাই, আপনি যে প্রশ্ন সাইকোসোমাটিক, সাইকোসোমাটিক কথার অর্থ হচ্ছে সাইকিক কারণে দৈহিক সমস্যা, দৈহিক রোগ, মনের কারণে বা মানসিক কারণে দৈহিক সমস্যা, দৈহিক রোগ। এখানে উনি হয়তো একটা নেগেটিভ অর্থে, একটু শ্লেষাত্মক অর্থে আক্রমণ করেছেন মাদকদ্রব্য অধিদপ্তরকে, এরকম হতে পারে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ইফতিখার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি সাহেব যে কথা প্রসঙ্গ তুলেছেন চিকিৎসার ব্যবস্থা হিসেবে, সেক্ষেত্রে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ যে মাদক চিকিৎসা কিন্তু বায়োসাইকোসোশ্যাল অ্যাপ্রোচ, এই মডেলটাকে বলা হচ্ছে অ্যাপ্রুভড মডেল। সেক্ষেত্রে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ যে মাদক চিকিৎসা কিন্তু বায়োসাইকোসোশ্যাল অ্যাপ্রোচ, এই মডেলটাকে বলা হচ্ছে অ্যাপ্রুভড মডেল বাই UNODC, যেটা ইউনাইটেড নেশনসের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম অ্যাপ্রুভ। তাহলে বায়োসাইকোসোশ্যাল অ্যাপ্রোচ যেই ক্লিনিকে থাকবে সেই ক্লিনিকে আমরা বলবো সেটা আপগ্রেড করতে হবে, সেটার ভিত্তিতে। সেটা করতে পারবো না, অর্থনৈতিক সমস্যা হবে বা খরচ বেড়ে যাবে, এই বিষয়গুলোকে আমরা সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভ করতে চাই না। আমরা চাই যে বায়োসাইকোসোশ্যাল মডেল এখানে থাকতে হবে। এখানে ডিজি সাহেব যে কথাটা বলেছেন যে তিনি একটা প্রটোকল তৈরি করছেন, কিন্তু আমি যতটুকু জানি সেই প্রটোকলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট ইনফর্ম না। সুতরাং আমরা এই যে সাইকোসোমাটিক কথাটা বলছে এখানে হয়তো একটু ইঙ্গিত কেউ হয়তো দিয়ে থাকতে পারে যে ইট ইজ নট এ হোলিস্টিক অ্যাপ্রোচ অ্যাট অল। সো হোলিস্টিক অ্যাপ্রোচ যদি নিতে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যে কথাটা বলছেন যে আলোচনার মাধ্যমে সমাধান, ইয়েস, ইম্পর্টেন্ট। বিফোর টেকিং দি ড্রাগস, যদি ড্রাগস আসক্ত হয়ে যায়, হি অর শি মাস্ট গো থ্রু দি সিস্টেমিক প্রসিজিউর অফ ট্রিটমেন্ট। তাকে শুধু আলোচনা করে মাদক মুক্ত করা যাবে না, তাকে চিকিৎসা কৌশলের ভিতর দিয়ে যেতে হবে। এবং সেই কৌশলটা একেবারে স্বীকারোক্তি থেকে শুরু করে, মোটিভেশন থেকে শুরু করে, মাদক ছাড়ার জন্য উদ্বুদ্ধ করা থেকে শুরু করে, ডিটক্সিফিকেশন থেকে শুরু করে, রিহ্যাবিলিটেশন, রিল্যাপস প্রিভেনশন, প্রত্যেকটা ধাপের ভিতর দিয়ে তাকে পাড়ি দিতে হবে। এবং সেটা কিন্তু যুদ্ধ, যেটা আমরা দেখেছি একটা ছেলে জয়ী হয়েছে। সুতরাং শুধু মাদকাসক্ত হলে আলোচনা করে ভালো করতে পারবো খালেদ, এই বিষয়টা কিন্তু সঠিক নয়। তাকে চিকিৎসার ভিতর দিয়ে যেতে হবে। এবং বাংলাদেশে কিন্তু চিকিৎসা আছে, যেটা ইফতেখার বলল, অনেক ছেলে ভালো আছে, আবার অনেকে ভালো নাই। সেখানে পরিবারের সাপোর্ট লাগে, পরিবারকে চিকিৎসা অন্তর্ভুক্ত করতে হয়। সমস্ত প্রসিডিউর মাধ্যমে যদি আমরা যাই, রিহ্যাবিলিটেট করি, তাহলে আমরা দেখি যে আমরা একটা ভালো কিছু উপহার দিতে পারি জাতিকে। আর এই সঙ্গে আরেকটা কথা বলতে চাই ডক্টর মোহিত কামালের সঙ্গে। দেখা যায় যেসব পরিবারে মাদকাসক্ত ছেলে বা মেয়ে রয়েছে, তাদের পিতামাতারা কিন্তু সেটা একটু গোপন করার চেষ্টা করেন, হাইড করার চিন্তা করেন, কারণ এটা সোসাইটিতে তাদের একটা স্ট্যাটাসের ব্যাপার আছে। মাদকাসক্ত ছেলে বা মেয়েকে পরিচয় দিতে চান না। ফলে হয় কি, চিকিৎসাটা বিলম্ব হয়। বিলম্ব হওয়ার কারণে এটা আরও জটিলতর হয়। কিন্তু এই জিনিসটা প্রত্যেকটা পিতামাতা অভিভাবকদের জানা উচিত আজকের অনুষ্ঠানের মাধ্যমে, যে মাদকাসক্ত ছেলে বা মেয়ে যখনই তারা জানতে পারবেন চিকিৎসা কেন্দ্রে, তাড়াতাড়ি আনতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে পিতামাতার মধ্যেও কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে যে আমি বললাম যে চিকিৎসার ব্যাপারে তাদেরকে সচেতন হতে হবে, তাড়াতাড়ি দেখাতে হবে। আরেকটা হচ্ছে পিতামাতারা কিন্তু এইসব ব্যাপার নিয়ে কথাই বলেন না। আমাদের ছোটবেলায় তো আমরা দেখেছি যে বাবা মার সঙ্গে আমাদের সম্পর্কটা গভীর ছিল। স্কুল থেকে ফিরে এসে পড়াটা আমাদের দেখাইতে হতো যে কি আমরা করলাম আজকে ক্লাসে, রুটিন ওয়ার্কটা ঠিক হলো কিনা। এখন ছেলে তো ঘরের থেকে বেরিয়ে যায় সন্ধ্যার পরে, ফিরে অনেক রাতে। কেন সে রাতে ফিরে, সেই প্রশ্নটা জিজ্ঞেস করার পিতামাতার আজকাল সময় নাই, কারণ সবাই এখন ব্যস্ত। যখন যে টাকা যাচ্ছে তখন সেই টাকাটা পিতামাতা দিয়ে দিচ্ছে। এই টাকাটা নিয়ে ছেলেটা কি করছে সেই বিষয়টা কিন্তু এখন দেখা যায় না। সুতরাং পরিস্থিতিটা কিন্তু দেখা যায় চ্যারিটি বিগিনস এট হোম। প্রতিটা পরিবারের সদস্যরা যদি এই ব্যাপারে একটু সচেতন থাকেন, কারণ আজকের দিবসটা কিন্তু আমাদের এই সচেতনতা বৃদ্ধির জন্য। এই জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সঙ্গে এইটাও বলতে চাই, এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক পিতামাতা হয়তো অনুষ্ঠান দেখছেন এবং তাদের সন্তানরাও রয়েছে, এবং প্রতিটি সন্তানের গতিবিধি, আচার আচরণ, বন্ধু বান্ধব কারা, কেন তারা রাতে ফেরে, কেন তারা বারবার টাকা চায়, তাদের মধ্যে কেন স্কুল পারফরমেন্সগুলো কি, এগুলো কিন্তু আজকাল দেখার সময় আসছে। আমাদের একজন দর্শক মুশফিক, উনি আপনার বক্তব্যটিকে একটু সাপ্লিমেন্ট করছেন। উনি বলছেন যে প্রত্যেকটি স্কুল এবং কলেজে হাফ ইয়ারলি অথবা
ইয়ারলি বেসিসে হেলথ চেক আপ করা উচিত, যেটার মধ্যে ব্লাড এবং ইউরিন টেস্ট করা যেতে পারে। তাহলে আর্লি এটা ডিটেক্ট করা যাবে যে, বা ওরা একটা ভয়ের মধ্যেও থাকবে যে এটা করলে এটা একটা ধরা পড়বে। আমাদের অনেক দর্শক প্রায় একই ধরনের মতামত পাঠিয়েছেন। এই প্রশ্নটি আমাদের তিনজনকেই করতে চাই, ইফতেখার ভাই দিয়ে শুরু করি। যে বেশিরভাগ দর্শক মনে করছেন যে সরকার যদি চায় তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এক্ষুনি সকল ধরনের মাদকের সরবরাহ বন্ধ করতে পারে। আপনি এটা নিয়ে কি মনে করেন? সেটা আসলে ডিজি সাহেব থাকলে আরো ভালো বলতে পারতেন। আমার কাছে মনে হয় যে সরকারের আসলে সদিচ্ছা আছে, সদিচ্ছা যে নাই তা বলবো না, কিন্তু সদিচ্ছার সঙ্গে আরেকটু কিছু থাকতে হবে, যেটাতে বরাদ্দ লাগবে, জনবল বাড়াতে হবে, এটাকে প্রায়োরিটাইজ করতে হবে। সেই জায়গাগুলো আমার মনে হয় আমাদের মাদক দ্রব্য যেই ক্রাইসিস তৈরি করেছে সমাজের মধ্যে, যেই সমস্যাটা তৈরি করেছে, সেইটা কিন্তু প্রায়োরিটাইজ করা উচিত। সেইটা একটা খুব বড় সমস্যা আমাদের সমাজের। সরকারের কাছে অনেক সমস্যা আছে, কিন্তু এই সমস্যাটা আমার মনে হয় না যে এতটা প্রায়োরিটি পাচ্ছে। মোহিত ভাই, আপনি কি মনে করেন সরকার চাইলে এই মুহূর্তে? আমি মনে করি শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, ঘর থেকে আন্দোলন জোরদার করতে হবে, যেটা অরূপ রতন চৌধুরী বলেছেন। আমার সন্তানের মধ্যে এমন বৈশিষ্ট্যের বীজ রোপণ করতে হবে যাতে সন্তান বাইরে গিয়ে অশুভকে না বলতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার সমাজকে, আমার এলাকাকে, আমার পাড়াকে মাদক মুক্ত রাখতে হবে। সেই পাড়ায় যারা নেতৃত্বে আছেন, যে পার্টির হোক না কেন, তাদের ঐক্যমতে পুষতে হবে। আমাদের রাজনীতিতে ঐক্যমত নাই, কিন্তু একটা বিষয়ে ঐক্যমত পুষতে হবে যে আমার এলাকাকে আমরা মাদক মুক্ত রাখবো। সবাই যদি একত্র হয়, না হলে কিন্তু আমাদের সমাজরা, আমাদের সন্তানেরা কোথাও নিরাপদ নয়, যেটা আমরা শঙ্কিত। ভালো ভালো ঘরের ছেলেমেয়েরা, এটা কোন দল করছে, কোন ইমাম সাহেবের ছেলে নাকি শিক্ষকের ছেলে নাকি অমুক দলের রাজনৈতিক নেতৃত্বের ছেলে, কিন্তু এগুলি বাছবিচার নাই, প্রত্যেকে সমান হারে আক্রান্ত হচ্ছে। সুতরাং প্রত্যেকে একত্র হতে হবে, আমার এলাকাকে আমি মাদক মুক্ত রাখবো, যে সমাজকে মাদক মুক্ত রাখবো, এই সংকল্পবদ্ধ তার পাড়ার লোকজনকে করতে হবে। সরকারের উপর সবকিছু আমরা চাপিয়ে দেব, সেটা হয় না। তবে হ্যাঁ, সরকারের টপ প্রায়োরিটি দিতে হবে, মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, বর্ডারের যে ট্রাফিকিং এটাকে বন্ধ করতে হবে, সেটা অবশ্যই সরকারের একটা গুরুদায়িত্ব। কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষের সমান দায়িত্ব আছে বলে আমি মনে করি। একটা প্রশ্ন বলা উচিত যে বাংলাদেশটা আনফরচুনেটলি ভৌগোলিক ভাবে এমন একটা অবস্থানে অবস্থিত যে আমাদের চারপাশে কিন্তু মায়ানমার, আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার এবং শ্রীলঙ্কা, ভারত, নেপাল, ভুটান, এই সব দেশের ভিতরে কিন্তু গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং গোল্ডেন ক্রিসেন্ট, যেখানে মাদক চোরা কারবারিতে একটা বিরাট রুট। কিন্তু বাংলাদেশকে এখন কিন্তু একটা ট্রানজিট হিসেবে বেছে নিয়েছে। সাম্প্রতিককালে আপনি নাইজেরিয়ান এক মহিলাকে আপনি দেখলেন যে বেশি নামে এক মহিলা বাংলাদেশে এসে প্রায় কয়েক লক্ষ টাকার, যে তার মানে সরকার চাইলেও সরকারের একার পক্ষে এটি করা সম্ভব না, সম্পূর্ণ নির্মূল করা সম্ভব না। এবং আপনারা তিনজনই বললেন যে সকল কিছু সরকারের উপরে না চাপিয়ে আসলে সবার সম্মিলিত উদ্যোগ নেওয়া উচিত। এবং আপনি বলেছেন, ডক্টর মোহিত কামাল বলেছেন এবং ইফতেখার ভাইও বলেছেন যে আমাদের পরিবারের মধ্যে থেকে যদি এটি নিয়ে সচেতনতা তৈরি হয়, তাইলেই কেবলমাত্র এটিকে প্রতিরোধ করা যাবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য ডক্টর অরূপ রতন চৌধুরী, ডক্টর মোহিত কামাল এবং ইফতেখার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। আগামীকাল দেখা হবে এই সময়। শুভরাত্রি।